হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড দেখো, আজকে আমরা তোমাদেরকে কিছু কথা বলবো যেগুলো খুব ইম্পর্টেন্ট, একটু মন দিয়ে শুনবে, ঠিক আছে? তো তোমাদের অনেকেরই পরীক্ষা চলছে এখন, আবার অনেকেরই পরীক্ষা শেষ হয়ে গেছে, ঠিক আছে? তো আশা করছি তোমরা পরীক্ষা ভালো দিয়েছো বা দিচ্ছ। তো আজ থেকে আমরা এবার বেসিক অঙ্কের কিছু বেসিক জিনিস যেগুলো নিয়ে আলোচনা করব, আর তার সাথে সাথে হচ্ছে কি বেসিক কনসেপ্ট যেগুলো আমাদের থাকা দরকার। অঙ্কের জন্য আমাদের প্রচুর প্রবলেম হচ্ছে অনেকেরই, ঠিক আছে? অঙ্কটা ঠিকঠাক মাথায় ঢুকছে না। তো তার জন্য আমরা ভেবেছি কি তোমাদেরকে ক্লাস 5-এর সুব্রত দত্ত করানো হবে। ক্লাস 5-এর সুব্রত দত্ত এমন একটি বই, তো এই বইটি তোমরা যদি ভালো করে ফলো করতে পারো, তোমাদের ক্লাস 6-7 এই ধরনের 6-7-8 তোমাদের কিন্তু অনেকটা হেল্প হয়ে যাবে, কারণ এই বইটা বেসিক জিনিস খুব ভালোভাবে বোঝানো আছে। তো এই চ্যাপ্টার থেকে যদি আমরা এই বইটা যদি আমরা ফলো করতে পারি ঠিকঠাকভাবে, তো আমাদের অনেকেরই উপকার হবে। তো আমি সেই ভাবনা চিন্তা নিয়েই তোমাদের পরীক্ষাটা যেমন চলছে চলুক, কমপ্লিট হোক। তো আমাদের সপ্তাহখানেকের মধ্যে বা নেক্সট ক্লাস থেকে আমরা দেখি যত সম্ভব ক্লাসটা চালু করে দেবো। তোমাদের সময় মতন তোমরা ক্লাসগুলো করে নিও। আর হ্যাঁ, তোমাদের মনে যদি কোনো দ্বিধা থেকে থাকে, কোনো বিষয় সম্পর্কে, যে তোমাদের মনে হচ্ছে যে কোন ধরনের প্রবলেম সলভ করালে আমাদের ভালো হয়, তো সেগুলো তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। তো সেই অনুপাতে কিন্তু আমরা কাজ শুরু করব, ঠিক আছে? তো আমরা শেষ পর্যন্ত এখনো পর্যন্ত যে সিদ্ধান্তটা নিয়েছি কি তোমাদের অঙ্কের বেসিক জিনিসগুলো ক্লিয়ার করবো। দেখো, এটা শুধুমাত্র ক্লাস 4, 5, 6, 7 কোনো ক্লাসকে আমি মেনশন করছি না, এগুলো সবার জন্য, ঠিক আছে? তোমরা আপ টু যারা ক্লাস 10 অবধি পড়াশোনা করছো তাদের জন্য বলছি, তারাও তোমরা এই ভিডিওগুলো অ্যাটেন্ড করতে পারো। কারণ কি এখান থেকে তোমাদের অনেক কিছু শিক্ষা হবে, অনেক বিষয় যেগুলো আমরা জানি না এখন অবধি, সেই বিষয়গুলো সম্বন্ধে অনেক আমরা জেনে যাবো, ঠিক আছে? তো আমি বলছি কি, যারা ভবিষ্যতে তোমাদের সায়েন্স গ্রুপটাকে যাদের ভালো লাগে, বিজ্ঞান নিয়ে পড়ার ইচ্ছা আছে, তো তাদেরকে বলবো কি অবশ্যই তোমরা ক্লাসগুলো অ্যাটেন্ড করো, ঠিক আছে? ঠিক আছে। আর আমাদের ক্লাস ওয়াইজ যেমন হচ্ছে এমনি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস যেমন তোমাদেরকে করানো হয়, তো প্রত্যেকবার মতনই এবারেও কিন্তু তোমাদেরকে আবার নতুনভাবে করানো হবে। প্রত্যেকটা তোমাদের যে সিলেবাসের বই যেগুলো আছে সেগুলো করানো হবে। তার সাথে সাথে কিন্তু আমাদের এই যে বেসিক জিনিসগুলো কিন্তু আমাদের চলবে এবার থেকে, কারণ এগুলো হচ্ছে আমাদের জানা দরকার। এগুলোর জন্য আমরা অনেক অঙ্কে আটকে যাই, ঠিক আছে? তো সেই জন্যই বলছি কি যে অবশ্যই তোমরা কিন্তু ক্লাসগুলো করো, ঠিক আছে? চলো আজকে আমি তোমাদেরকে কিছু বেসিক ধারণা দেবো, কনসেপ্ট, ঠিক আছে? বেসিক ধারণা, একদম বেসিক নলেজ তোমরা যেগুলো জানো সাধারণত, ঠিক আছে? আবার অনেকের কাছে ক্লিয়ার নেই বিষয়গুলো, অনেকের কাছেই নেই। কিন্তু দেখো, বিগত 2 বছর হলো আমি এই এডুকেশন প্ল্যাটফর্মে পড়াচ্ছি, ঠিক আছে? তো তাদের জন্য বলছি যে বুঝতে পারছি যে স্টুডেন্টদের কি যে ছোট ছোট সমস্যার সম্মুখীন তারা হয়, খুবই ছোট ছোট সমস্যার সম্মুখীন হয়, যে জিনিসগুলো কনসেপ্টগুলো পুরোপুরিভাবে ক্লিয়ার থাকে না। তো তাদের জন্য ব্যাপারটা কি, যে তারা খুব কম বয়সে ব্যাপারগুলোকে ঠিকভাবে গুরুত্ব দেয় না। আমরা প্রথম কথা আমরা যেখানে পড়ি আর কি, সেখানে আমরা ছোট ছোট বিষয়গুলোকে ভালোভাবে ক্লিয়ার করে জানি না। জাস্ট অঙ্ক করতে হয়, অঙ্ক করে চলে আসি, ব্যাস হয়ে যায় আমাদের। কিন্তু যে ছোট ছোট বিষয়গুলো সম্বন্ধে ধারণা যদি থেকে থাকে, তবেই তো আমাদের কোনো জিনিসকে ভালোভাবে বুঝতে গেলে তার গোড়া থেকে জানা দরকার, ঠিক আছে? তো তাই জন্য বলছি কি, আমরা উপর কাজ করেছি এতদিন অবধি। তো উপর কাজ করার ফলে কি হয়েছে, তো ফলে কনসেপ্ট ক্লিয়ার নেই, বা উঁচু ক্লাসে গিয়ে আমাদের খুব সমস্যা হয়। তো অঙ্কটাকে আমরা বোরিং সাবজেক্ট মনে করি, বা জটিল লাগে, মনে হয় যে অঙ্কটা কবে ঘাট থেকে নামবে, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। তো তার জন্য বলছি ভয় পাওয়ার দরকার নেই, আমরা বেসিক একদম শুরু করছি। বেসিক জিনিসগুলো তোমরা কিন্তু মন দিয়ে দেখো, তোমরা যদি রেগুলার ক্লাসগুলো করো, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের অনেক ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, এবার দেখো, এখানে কিছু জিনিস বোঝাবো তোমাদেরকে। হয়তো তোমাদের অনেকের মনে হচ্ছে স্যার এগুলো জানি, কি দরকার, এগুলো প্রয়োজন। হ্যাঁ, তুমি হয়তো জানতে পারো, কিন্তু তোমার মতন আরো অনেকে আছে যেগুলো যারা জানে না, তো তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো প্রয়োজন। তো আমি সবার জন্যই বলছি, তোমার যদি না ওখানটা বুঝে থাকো, বা তুমি যে জেনে থাকো, ওখানটা স্কিপ করে বেরিয়ে গিয়ে অন্য কিছু দেখো, ঠিক আছে? কোনো চাপ নিও না, ঠিক আছে? আমরা শুরু করছি তাহলে আজকের ক্লাস। দেখো, প্রথম কথা, আমরা যে সংখ্যা সম্বন্ধে একটু জানবো। প্রথম কথা দেখো, সংখ্যা জিনিসগুলো কি। ধরো আমি একটা সংখ্যা লিখেছি, আমি লিখছি সংখ্যা 2। আচ্ছা, আমি কিন্তু ওই ক্লাসটা বাংলাতে করাচ্ছি, কারণ সুব্রত দত্ত যখন তোমাদেরকে করানো হবে তখন সেই বইতে দেখবে তোমাদের বাংলাতে করানো আছে, ঠিক আছে? আমি সেই জন্য বাংলায় লিখছি, ঠিক আছে? 2, 3, 4, 5, এটা একটা সংখ্যা লিখেছি। ভালো করে দেখো, এই সংখ্যাটা বুঝতে পারছি, এটা একটা সংখ্যা। তো সংখ্যা কি দিয়ে তৈরি হয়?
সংখ্যা তৈরি হয় অঙ্ক অঙ্ক দিয়ে। অঙ্ক অঙ্ক কোনগুলো? এই দেখো, এইগুলো এক একটি অঙ্ক, এটা একটি অঙ্ক, এটা একটি অঙ্ক, এটি একটি অঙ্ক, এটি একটি অঙ্ক। তো এই যে পুরো সংখ্যাটি আছে, এই সংখ্যাটির মধ্যে কতগুলো অঙ্ক আছে দেখো, একটা, দুটো, তিনটে, চারটে। তো এটি একটি 4 অঙ্কের সংখ্যা। তোমরা শুনেছো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এই বিষয়গুলো শুনেছি। তো অঙ্ক দিয়ে আমাদের তৈরি হচ্ছে কি? সংখ্যা। অঙ্ক দিয়ে তৈরি হচ্ছে সংখ্যা। এবার প্রথম কথা হচ্ছে কি, এই যে সংখ্যাটা তৈরি হয়েছে, তো এই সংখ্যাটা তৈরি হওয়ার একটা নিয়ম আছে। তো কোনো সংখ্যা কিভাবে তৈরি হয়, কোনো সংখ্যা কিভাবে তৈরি হয়, তোমাদেরকে আমি একটা ছোট সংখ্যা তৈরি করে দেখাচ্ছি, তারপর বড় সংখ্যা আসবে। মানে এটা একটু বড় সংখ্যা আছে 4 অঙ্কে, আমি তোমাদেরকে একটা 2 অঙ্কের সংখ্যা তৈরি করে দেখাচ্ছি। দেখো 2 অঙ্কের সংখ্যা তৈরি হওয়ার নিয়ম কি? 2 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা তৈরি হওয়ার নিয়মটা কি দেখো, 10 গুণ দশকের ঘরের অঙ্ক, দশকের ঘরের অঙ্ক, ঠিক আছে, যোগ 1 গুণ এককের ঘরের অঙ্ক, এককের ঘরের অঙ্ক। ভালো দেখো, 2 অঙ্কের কোন সংখ্যা তৈরি হওয়ার একটা নিয়ম, নিয়মটা হচ্ছে 10 গুণ দশকের ঘরের অঙ্ক যোগ 1 গুণ এককের ঘরের অঙ্ক। তো ভালো করে এবার লক্ষ্য করো, আমি তোমাদেরকে একটা সংখ্যা বলছি 2 অঙ্ক বিশিষ্ট 25 ধরো। এটা দেখো দুটো অঙ্ক আছে, একটা দুটো। তো এই দুটো অঙ্ক তৈরি হয়েছে কিভাবে? এককের ঘরে কি আছে? এটা একক, এটা তোমাদের দশক, এটা একক, এটা দশক। ভালো করে দেখো, আমি তাহলে বসাচ্ছি, দেখো 25 কিভাবে তৈরি হয়। 10 যেমন আছে, 10 গুণ দশকের ঘরের অঙ্ক কে আছে, তাকে না 2 কে নিলাম, ঠিক আছে, যোগ দিলাম, 1 লিখলাম, গুণ এককের ঘরের অঙ্ক কে আছে দেখো 5 আছে, তো 5 কে আমি এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে, 5 কে বসিয়ে দিলাম। তাহলে কত হয়ে গেল? 10 2 কত হয়ে গেল? 20 হয়ে গেল, যোগ 5 1 কে 5, তাহলে কত হয়ে গেল? 20 আর 5 25 হয়ে গেল। দেখো এইভাবে কিন্তু তৈরি হলো সংখ্যাটি। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা কিভাবে তৈরি হয়ে গেল? এইভাবে তৈরি। তো এইখানের এই যে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা লেখা আছে, এটাও কিন্তু এইভাবে তৈরি হয়েছে। এর তৈরি হয়েছে যেহেতু হাজার আছে, দেখো একক দশক শতক হাজার, তাহলে হাজার গুণ হাজারের ঘরের অঙ্ক, তারপর একটা যোগ দেবো, মানে নিয়মটা তোমরা নিজেরাই বানিয়ে ফেলবে। এবার দেখো, যেহেতু দেখো দশকের ঘরের অঙ্ক দুটো ছিল, মানে মানে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা ছিল, সেই জন্য কি একক দশক, তাহলে 10 গুণ দশকের ঘরের অঙ্ক যোগ 1 গুণ এককের ঘরের অঙ্ক, মানে এইভাবে লিখে লিখে যাবো। তাহলে এইটার নিয়মটা কি হবে? তাহলে এটা হাজারের ঘরে আছে, তাহলে হাজার গুণ হাজারের ঘরের অঙ্ক 2 প্লাস, তারপর কি লিখবো? এটা শতকের ঘরে আছে, তাহলে শতকের ঘরে আছে মানে 100 গুণ শতকের ঘরের অঙ্ক 3। আচ্ছা বাংলা ইংরেজি পাইল হয়ে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে ইংরেজিতে লিখছি 3 প্লাস, তারপর হচ্ছে এটা আবার দশকের ঘরে, তাহলে 10 গুণ দশকের ঘরের অঙ্ক 4 আছে, প্লাস এটা 5 আছে, তাহলে 1 গুণ এককের ঘরের অঙ্ক। তাহলে এইটা করে দিলেই তো আমার পুরোপুরি এই যে ক্যালকুলেশনটা যদি আমি করি, তাহলে আমরা এখানে ফিরে আসবো আবার 2345-এ। তো এইভাবে কিন্তু ব্যাপারটা ঘটেছে, এইভাবে কিন্তু সংখ্যা তৈরি হয়। যে কোনো সংখ্যা তোমরা কিন্তু এইভাবে তৈরি করতে পারবে। আশা করছি বোঝা গেছে। তো সংখ্যা কিভাবে তৈরি হয়, তো এখান থেকে আমরা ছোটবেলায় যে অঙ্কগুলো করেছি, যে স্থানীয় মান কত, এর স্থানীয় মান কত, তো কিভাবে বার করতে পারি? এই দেখো, যদি আমাকে বলে যে 3-এর স্থানীয় মান কত, তাহলে 3 কত নম্বর স্থানে আছে? শতকের স্থানে আছে, তাহলে 3 লিখবো আর দুটো শূন্য বসিয়ে দেবো, তাহলে 300, ঠিক আছে, এইভাবে বার করেছিলাম। 2 কত নম্বর স্থানে আছে? হাজারের স্থানে আছে, তাহলে 2 লিখে 3টে শূন্য লেগে ধরে 2000, ঠিক আছে। তো এইভাবে আমরা কিন্তু স্থানীয় মানগুলোকে নির্ণয় করেছি ছোট থেকে, ঠিক আছে। তো এই কনসেপ্টটা তোমাদের আশা করছি বোঝা গেছে, ক্লিয়ার। তো এবার আসি তোমাদেরকে কয়েকটি সংখ্যার ধারণা দিতে। তো এই সংখ্যা জিনিসগুলো কি বোঝা গেল, এই যে সংখ্যার সম্বন্ধে একটু, তো সংখ্যা কিভাবে তৈরি হয় তোমরা বুঝতে পারলে। এবার দেখো, আমরা ছোটবেলায় পড়েছি জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, তো এগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। তো ছোট ছোট জিনিস একটু মনে রেখে দিই। প্রথমে আছে জোড় সংখ্যায় আছে, জোড় সংখ্যা কি জিনিস একটা একটা করে জানবো, ঠিক আছে। জোড় সংখ্যা কি জিনিস? জোড় সংখ্যা সেই সমস্ত সংখ্যা, যে সমস্ত সংখ্যাগুলো 2 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয়। যে সমস্ত সংখ্যাগুলো কি বললাম? যে সমস্ত সংখ্যা 2 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য, সম্পূর্ণরূপে বিভাজ্য, ঠিক আছে, সম্পূর্ণরূপে বিভাজ্য।
আশা করছি বোঝা গেল আমি কি বলছি। যে সমস্ত সংখ্যা 2 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য, আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি তাহলে বুঝতে পারবে। যেমন হচ্ছে ধরো আমি লিখছি 4 ইংরেজি, আমি কিন্তু বাংলায় লিখছি, সরি ঠিক আছে, বাংলা এটা ঠিক আছে। তাহলে যদি 4কে আমি 2 দিয়ে ভাগ করি দেখো, তাহলে কত হচ্ছে 2 2 4 বেড়ে যাচ্ছে, তাহলে সম্পূর্ণরূপে বিভাজ্য হচ্ছে। আমি যদি 5 লিখতাম এখানে, 5কে 2 দিয়ে যদি ভাগ করি, 2 2 4, 1 ভাগশেষ থেকে যাচ্ছে, তাহলে এটা সম্পূর্ণরূপে বিভাজ্য হচ্ছে না। তাহলে 5 কিন্তু জোড় সংখ্যা নয়, ঠিক আছে, কিন্তু এখানে 4 হচ্ছে জোড় সংখ্যা। বোঝা গেল? জোড় সংখ্যা বিজোড় সংখ্যা মানে পার্থক্য। অনেকে এই জিনিসটা তো আমরা বলে ফেলি, যে জিনিসটা ভুলই বলতে পারো, যে ভুল বলে ফেলি। কি ভুল বলে যে সমস্ত সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় না তাদেরকে আমরা কি বলবো? বিজোড় সংখ্যা। যাদেরকে 2 দ্বারা ভাগ করা যায় তাদেরকে জোড় সংখ্যা। আচ্ছা 2 দিয়ে তো ভাগ করা যাচ্ছে, 5কে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না? যাচ্ছে তো, তাহলে 5 তাহলে তো জোড় সংখ্যা হয়ে যাবে, হবে কি? নয়। সম্পূর্ণরূপে বিভাজ্য মানে আমাকে ভাগশেষ কত আনতে হবে? 0 নিয়ে আসতে হবে। ভাগশেষ যদি 0 এসে যায় মানে সম্পূর্ণরূপে ভাগ হয়ে গেল, তাহলে কিন্তু কোনো অবশিষ্ট পড়ে থাকছে না, তখন কিন্তু আমরা সেটাকে আমরা বলতে পারবো, ঠিক আছে, জোড় সংখ্যা। যদি অবশিষ্ট থেকে থাকে তাহলে সেটাকে আমরা জোড় সংখ্যার মধ্যে ফেলতে পারবো না, সেটাকে আমরা বিজোড় সংখ্যাই বলবো, ঠিক আছে। তাহলে বিজোড় সংখ্যা নতুন করে বলার দরকার নেই। তাহলে যেগুলো হচ্ছে কি অবশিষ্ট থাকছে মানে 2 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হচ্ছে না, তাদেরকে আমরা কি বলবো? বিজোড় সংখ্যা বলবো। আশা করছি বোঝা যাচ্ছে, ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা সুন্দর। আচ্ছা এবার আছি, জোড় সংখ্যা গেল, বিজোড় সংখ্যা গেল, ঠিক আছে। তো এবার আসবে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা। এই নিয়ে বিশাল কনফিউশন তৈরি হয় অনেকের মধ্যে। মৌলিক যৌগিক ঠিক গুলিয়ে যায়, ব্যাপারটা ঠিক বোঝাই যায় না। আচ্ছা মৌলিক কি যৌগিক কি? দেখো মৌলিক আর যৌগিক বোঝানোর আগে তোমাদেরকে আরো দুটো বিষয় একটু ধারণাটা দিয়ে দিই, তাহলে কিন্তু মৌলিক যৌগিকটা ভালোভাবে বুঝতে পারবে। কি ব্যাপারটা দেখো, প্রথম জানতে হবে আমাকে কি, একটা হচ্ছে কি গুণিতক। গুণিতক জিনিসটা কি, গুণিতক সম্পর্কে ধারণা নিতে হবে। তারপরে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে গুণনীয়ক। গুণনীয়ক বিষয়টা কি, ঠিক আছে। গুণিতক কি, গুণনীয়ক কি, ভালোভাবে বুঝতে হবে, কিন্তু এই দুটো নিয়ে প্রচুর কনফিউশন। আচ্ছা গুণনীয়কের আর একটা নাম আছে সুন্দর, সেটা হচ্ছে কি উৎপাদক। উৎপাদক, ঠিক আছে। গুণনীয়ককে আর একটা নাম, এটাকে উৎপাদক বলে। আচ্ছা প্রথমে আসি গুণিতক। আচ্ছা দেখো আমি যদি 2 এর সঙ্গে 3 গুণ করি কত পাবো? 6 পাবো। আচ্ছা 2 এর সঙ্গে যদি 2 গুণ করি কত পাবো? 4 পাবো। 2 এর সঙ্গে যদি 5 গুণ করি কত পাবো? 10 পাবো। 2 এর সঙ্গে যদি 7 গুণ করি কত পাবো? 14 পাবো, ঠিক আছে। তো এই দেখো আমি এই যে সংখ্যাগুলো সব দেখো 2 3 5 7 এগুলো সব গুণ করলাম 2 এর সাথে, গুণ করে কি পেয়েছি? এইটা পেয়েছি, এটাকে গুণ করে এটা পেয়েছি। তাহলে এখানে কাকে কার গুণিতক বলছি দেখো, এখানে দেখো 2 এর গুণ মানে 2 এর নামতায় কি কি এসে গেল? সব 2 এর নামতা, তো 2 এর নামতা 6 4 10 12 14 সব হ্যান ত্যান সব আছে। তাহলে 2 এর নামতায় যেগুলো এসেছে সেগুলো 2 এর গুণিতক। গুণ করে যেগুলো পেয়েছি আমরা সেগুলোকে আমরা কি বলবো? 2 এর গুণিতক বলবো, মানে গুণ করে যেগুলো পাওয়া যায় আর কি, গুণ করে। তাহলে দেখো 2 সঙ্গে 3 গুণ করে কি হয়েছে? 6। তাহলে 6টা কি 2 এর গুণিতক, ঠিক আছে। তাহলে 6টাকে কি বলবো? 2 এর গুণিতক বলবো। 4টাকেও 2 এর গুণিতক বলবো, 10টাকেও 2 এর গুণিতক বলবো, এখানে 14টাকেও 2 এর গুণিতক বলবো, ঠিক আছে। মানে 2 এর সাথে গুণ করে যেটা আমরা পাই সেটাই হচ্ছে 2 এর গুণিতক। 3 এর সাথে যা গুণ করে পাই সেটা 3 এর গুণিতক। 4 এর সাথে গুণ করে যেটা পাই সেটা 4 এর গুণিতক, ঠিক আছে। এইভাবে গুণিতকগুলো আমরা নির্ণয় করতে পারি, ঠিক আছে। যা গুণ করে পাওয়া যায়, শর্টকাট মনে রাখবে, যা গুণ করে আমরা পাই সেটাই প্রথম যে মূল সংখ্যাটা থাকে তার গুণিতক, ঠিক আছে। এবার দেখো এই জিনিসটা আবার বলতে পারো যে 3 এর গুণিতক ও 6, কিন্তু কেন বলতো? 3 এর সঙ্গে 2 গুণ করে 6 পাচ্ছ। আমি বলছি যার সাথে গুণ করে যেটা পাওয়া যায় সেই পাওয়া সংখ্যাটাকে উক্ত সংখ্যা দুটোরই গুণিতক বলতে পারো, ঠিক আছে। 2 এরও গুণিতক 6, আবার 3 এরও গুণিতক 6, গুণ করে পাচ্ছি মানে 3 এর সঙ্গে 2 গুণ করে 6 পাই, আবার 2 এর সঙ্গেও 3 গুণ করে 6 পাই, তাহলে দুজনেরই গুণিতক হচ্ছে 6। বোঝা গেল কি বললাম? ক্লিয়ার? তো গুণিতক ব্যাপার নিয়ে কোনো সমস্যা নেই। এবার দেখো এবার হচ্ছে গুণনীয়ক ব্যাপারটা একটু বুঝবো ভালো করে। গুণনীয়কটা কি? আচ্ছা আমি যদি 8কে যদি 2 দিয়ে ভাগ করি কত পাবো? 4 পাবো, ঠিক আছে। 8কে যদি 2 দিয়ে ভাগ করি কি পাবো আমরা? 4 পাবো। তাহলে 4 হচ্ছে 8 এর গুণনীয়ক, ঠিক আছে। 4 হচ্ছে কি 8 এর গুণনীয়ক, যা ভাগ করে পাই সেগুলো হচ্ছে গুণনীয়ক। তাহলে 4টা কি 8 এর গুণনীয়ক। মানে দেখো এই যে গুণনীয়ক, গুণনীয়ক যেটা পেলাম, এই যে এই 4টাকে বলছি কি, এইটা হচ্ছে গুণনীয়ক। কার গুণনীয়ক? 8 এর গুণনীয়ক,
8 এর গুণনীয়ক হচ্ছে 4, ঠিক আছে। মানে এবার একটা জিনিস ভালো করে বোঝো তো, এই 4 দ্বারা 8 তো বিভাজ্য, মানে 4 দ্বারা 8কে ভাগ করা যায়, ঠিক আছে। তার মানে একটা জিনিস বুঝতে পারলাম যে গুণনীয়ক কি জিনিস, মানে গুণনীয়ক দ্বারা যে মূল সংখ্যাটা থাকবে, যার গুণনীয়ক হবে সেই মূল সংখ্যাটাকে কিন্তু গুণনীয়ক দ্বারা ভাগ করা যাবে, ঠিক আছে। তাহলে 8কে আর কি কি দ্বারা ভাগ করা যায়? 8কে তুমি আর কি দ্বারা ভাগ করতে পারো বলো তো? 8কে তো আমি 1 দিয়েও ভাগ করতে পারি, 1 দিয়েও ভাগ করলে মিলে যায়, তাহলে একটাও তাহলে কি বলতে পারি? 8 এর গুণনীয়ক একটি। আবার কি বলতে পারি? দেখো 8কে আমি 4 দিয়ে ভাগ করতে পারি, যেমন 8কে 8 দিয়েও তো ভাগ করতে পারি, তাহলে 8ও একটা গুণনীয়ক 8 এর। কেন? 8 দ্বারা 8কে ভাগ করা যায়, এইমাত্র বুঝলাম, ঠিক আছে। দেখো এখানে গুণ করে পাচ্ছিলাম, এখানে হচ্ছে ভাগ করে পাচ্ছি, ঠিক আছে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে 8কে আমি বলতে পারি 8 এর গুণনীয়ক, 1কে বলতে পারি 8 এর গুণনীয়ক, আবার 4কেও বলতে পারি 8 এর গুণনীয়ক, ঠিক আছে। মানে যে সংখ্যা দ্বারা মেন সংখ্যাটা, মানে যার গুণনীয়ক বলছি, মানে তাকে যেন ভাগ করা যায়, ঠিক আছে। 8কে ভাগ করা যাচ্ছে, তাহলে আমি এইখান থেকে বলতে পারি, তুমি একটু ভেবে বলো তো, তাহলে 3 এর গুণনীয়ক কি কি হবে? 3 এর গুণনীয়ক মানে 3কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 3কে তো 1 দিয়ে ভাগ করা যায়, হ্যাঁ হবে। আর কি 2 দিয়ে যায়? না, 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায়। 3কে 1 দিয়ে 3 দিয়ে যায় শুধুমাত্র, তাহলে হচ্ছে কি 1 এবং 3, 1 এবং 3 এই দুটো জিনিস কার গুণনীয়ক? 3 এর গুণনীয়ক। কার গুণনীয়ক? 3 এর গুণনীয়ক, কারণ 1 দ্বারাও 3কে বিভাজ্য, 3 দ্বারাও 3 বিভাজ্য, তাহলে গুণনীয়ক ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। গুণনীয়কের অপর নাম হচ্ছে উৎপাদক, আমরা বলে থাকি, ঠিক আছে। তো 8 এর কটা উৎপাদক আমরা বলতে পারি? এখানে 8 এর কি কি উৎপাদক পেলাম? 1 পেয়েছি, 8 পেয়েছি, আর কি পেয়েছি? 4 পেয়েছি, তাহলে এইগুলো হচ্ছে 8 এর উৎপাদক বা গুণনীয়ক। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে গুণিতক কি, গুণনীয়ক কি, ভালোভাবে বোঝা গেল আশা করছি। তো এবার আসবো দেখো তোমাদের মৌলিক এবং যৌগিক সংখ্যায়। তো মৌলিক এবং যৌগিক সংখ্যাটা এবার দেখো কত সোজা লাগবে। মৌলিক এবং যৌগিক সংখ্যাটা কত সোজা লাগবে, ভালো করে বুঝবে কিন্তু, হ্যাঁ ভালো করে বুঝবে। মৌলিক এবং যৌগিক সংখ্যাটা এবার ভালো করে বুঝবে। মৌলিক সংখ্যা, দেখো মৌলিক সংখ্যা সেই সমস্ত সংখ্যাগুলো কি বলবো যাদের মাত্র 2টি গুণনীয়ক আছে, মাত্র 2টি গুণনীয়ক আছে। তাহলে কি বললাম? যেসব সংখ্যার বা যে সমস্ত সংখ্যার মাত্র 2টি কি আছে? গুণনীয়ক আছে, গুণনীয়ক বা উৎপাদক আছে। আশা করছি বোঝা গেল। কি বললাম? এইমাত্র আমরা গুণনীয়ক পড়ে এলাম, যে গুণনীয়ক কি জিনিস, তাহলে কি যাদের মাত্র 2টো করে আছে। আচ্ছা আমি তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, তাহলে ভালোভাবে ক্লিয়ার বুঝতে পারবো। আমি সংখ্যা লিখছি, দেখো 2কে কি কি দিয়ে ভাগ করা যায়, মানে 2 এর গুণনীয়ক জানতে চাইছি। স্যার 1 দিয়ে ভাগ করা যায়, আর স্যার 2 দিয়ে ভাগ করা যায়। আচ্ছা আর কিছু আছে? নেই। তাহলে দেখো 2 এর কটা উৎপাদক পেলাম বা গুণনীয়ক পেলাম? 1টা, 2টো, মোট তাহলে কটা? 2টো। তাহলে 2কে আমরা কি সংখ্যা বলতে পারি? মৌলিক সংখ্যা। ইয়েস ঠিক বলেছো, মৌলিক সংখ্যা। তাহলে 2 হচ্ছে কি একটি মৌলিক সংখ্যা। আচ্ছা 3 তাহলে কি হবে? 3কে কি কি দিয়ে ভাগ করা যায়? 1 দিয়ে যায়, 3 দিয়ে যায়, আর কিছু দিয়ে যায় না স্যার। তাহলে 3-এরও দেখো 2টো পাচ্ছি, তাহলে 3টাও একটি মৌলিক সংখ্যা। স্যার 4 কি হবে? তাহলে 1 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে, আর 4 দিয়ে যাচ্ছে। 4কে দেখো 1 2 3, আরে স্যার এখানে তো 3টে বেরিয়ে গেছে, তাহলে 3টে বেরিয়ে গেলে তো মৌলিক সংখ্যা বলা যাবে না, তাহলে সেটাকে আমরা কি বলবো? যৌগিক সংখ্যা। তাহলে 4 হচ্ছে একটি কি সংখ্যা? যৌগিক সংখ্যা। আশা করছি বোঝা যাচ্ছে। তাহলে 4কে আমরা কি বলবো? বলবো যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যা, ঠিক আছে। তাহলে এগুলো মৌলিক সংখ্যা, 2 3 5ও হবে মৌলিক সংখ্যা, 7ও হবে মৌলিক সংখ্যা। তাহলে 4 6 8 9 এই সমস্তগুলো হচ্ছে যৌগিক সংখ্যা, যাদের হচ্ছে কি 2টোর বেশি গুণনীয়ক আছে, তাদেরকে আমরা বলবো মৌলিক সংখ্যা, ঠিক আছে। শুধুমাত্র 3টে এরকম ব্যাপার নয়, 2 এর বেশি হলেই সেটা যৌগিক সংখ্যা হয়ে যাবে, ঠিক আছে। সেটা 4টে হোক, 6টা হোক, 8টা হোক, আমার দেখা দরকার নেই, ঠিক আছে। তাহলে মৌলিক সংখ্যা কি, যৌগিক সংখ্যা কি, আশা করছি বুঝতে পেরেছো। আবার তোমরা অনেকে এইটা ভাবে তোমরা পড়ে এসছো যে মৌলিক সংখ্যা সেই সমস্ত সংখ্যাগুলিকে বলা হয় কি যাদেরকে সেই সংখ্যাটা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, মানে সেই সংখ্যাটা মানে নিজে এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। এইভাবে পড়ে এসছো তো, মানে দেখো এইরকমই হচ্ছে। দেখো 2কে দেখো নিজেকে নিয়েই ভাগ করা যায়, নিজেকে, আর 1 দিয়ে যায়, আর কিছু দিয়ে যাচ্ছে কি? যায় না। দেখো নিজে আছে 2 আর 1 আছে, ঠিক আছে। এইভাবে কিন্তু ব্যাপারটা, অসুবিধা নেই, বোঝা নিয়ে দরকার আমাদের, ঠিক আছে। বোঝাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে যেইভাবে আর কি বোঝে।
ঠিক আছে, এই হয়ে গেল আমাদের মৌলিকের ব্যাপারটা। মৌলিক যৌগিক নিয়ে কিন্তু আর কোনো সমস্যা রাখলে চলবে না। তো আস্তে আস্তে আমরা কিন্তু সমস্ত কিছু ডিটেলসে যত কিছু আছে শিখবো আস্তে আস্তে। বেসিক জিনিসগুলোকে আমাদের ক্লিয়ার করতে হবে, এটা আমাদেরকে কিন্তু সংকল্প একটা নিতেই হবে যে আমাদেরকে কি অঙ্কের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, তাহলেই কিন্তু আমাদের অঙ্ক খুব খুব মজার লাগবে। ঠিক আছে, চলো আর কি বলি। আর দেখো, তোমরা শুনে থাকবে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা তো তোমরা শুনেছো, কথাটা শুনে থাকবে। তো স্বাভাবিক সংখ্যা মানে কি? স্বাভাবিক সংখ্যা কোনগুলোকে আমরা বলে থাকি? স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কোন সংখ্যাগুলোকে বলে থাকি? স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, ইংরেজিতে কি বলা হয়? ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, তো যে সমস্ত জিনিসগুলোকে আমরা মানে যে সমস্ত সংখ্যাগুলোকে আর কি যেগুলো স্বাভাবিক ইউজ করি, স্বাভাবিক আর কি, যেমন বলি আমার দুটো পেন আছে, আমার একটি বন্ধু আছে, আমার একটি সাইকেল আছে। আমরা কোনোদিন কি বলি যে আমার শূন্যটা পেন আছে, আমার মাইনাস দুটো পেন আছে, আমার মাইনাস তিনটে পেন আছে? এই ধরনের কোনো কথাবার্তা আমরা বলি না। বা আমার শূন্যটা বন্ধু আছে, এরকম বলি কি? তোমরা শুনেছো কোনো রকম? তো স্বাভাবিক কথা নয় যখন কেউ যদি বলে যে আমার শূন্যটা বন্ধু আছে, এটা কি সম্ভব? সম্ভব নয়। শূন্যটা আবার কি করে বন্ধু থাকতে পারে? শূন্যের কোনো ভ্যালু নেই। ঠিক আছে, তাহলে এটা একটা স্বাভাবিক কথা নয়। তো যেগুলো আমরা স্বাভাবিকভাবে ইউজ করি সেগুলোই স্বাভাবিক সংখ্যা। যেমন কোনগুলো হচ্ছে? যেগুলো 1 থেকে স্টার্ট হয়, 1 2 3 4 এইভাবে চলতে থাকবে, একদম শেষ অবধি চলে যাবে যত অবধি আছে। তো তাহলে কি স্বাভাবিক মানে 1 থেকে যে সংখ্যাগুলো স্টার্ট হয় সেগুলোকে আমরা কি বলবো? স্বাভাবিক সংখ্যা বলবো। ক্লিয়ার? বোঝা গেল? এগুলো স্বাভাবিকভাবে ইউজ করি। আমরা বলতে পারি আমার 4টে বন্ধু আছে, 5টা বলতে পারি, 10,000টা বন্ধু আছে বলতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু শূন্যটা বন্ধু বলা যাবে না। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। আশা করছি বোঝা গেছে। ঠিক আছে, ঠিক আছে, আর একটা সংখ্যা সম্বন্ধে ধারণা দিয়ে দিই তোমাদের। দেখো, তোমাদের এটা অনেক ক্ষেত্রেই কাজে আসবে যে মানে অখণ্ড সংখ্যা জিনিসটা কি? অখণ্ড সংখ্যাটা আবার কি জিনিস রে বাবা? অখণ্ড সংখ্যাটা একটু বুঝে না। অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা কিচ্ছু নয়, শুধু একটা জিনিস মাথায় রাখবে। অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যা আছে যার মধ্যে আমি যদি শূন্যকে ঢুকিয়ে দিই তাহলে সেগুলোকে আমরা বলবো অখণ্ড সংখ্যা। 0 1 2 3 4 চলতে থাকবে। মানে যে সংখ্যার থলিতে শূন্য চলে এসছে, মানে 0 থেকে স্টার্ট হয়, এটা মনে রাখবে। ঠিক আছে, তার মানে সমস্ত অখণ্ড সংখ্যা কিন্তু কি স্বাভাবিক সংখ্যা হতে পারে, কিন্তু সমস্ত স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা হতে পারে না। এইটা কিন্তু মাথায় রাখবে। কারণ দেখো দেখো অখণ্ড সংখ্যার মধ্যে সমস্ত স্বাভাবিক সংখ্যাগুলিই আছে, শূন্য বাদ দিয়ে। ঠিক আছে, শূন্য বাদ দিয়ে সমস্ত, কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে কিন্তু শূন্য থাকে না, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে অখণ্ড সংখ্যা কোনগুলো? যেগুলো হচ্ছে 0 থেকে স্টার্ট হয়, সেই সমস্ত সংখ্যাগুলোকে আমরা কি বলবো? অখণ্ড সংখ্যা বলবো। ঠিক আছে, তো এই গেল আমাদের কয়েকটা বিষয়। ঠিক আছে, তো দেখো এইভাবে কিন্তু আমরা বেসিক জিনিসগুলোকে আস্তে আস্তে ক্লিয়ার করবো। আরো অনেক আছে, আরো অনেক অনেক জিনিস আছে যেগুলো আমরা আস্তে আস্তে শিখবো। তো আজকের ক্লাসটা আমি তোমাদেরকে এই ইনফরমেশনটা দেওয়ার জন্য আজকে শুরু করেছি। বিশেষ কিছু বলবো না আজকে, যে আমরা বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করব। তো সুব্রত দত্ত প্র্যাকটিস করব। তোমরা পারলে একটি করে সুব্রত দত্ত যদি পারো জোগাড় করে নেবে। ঠিক আছে, তো বইটা দেখিয়ে দিচ্ছি, আমার কাছে আছে একটি সুব্রত দত্তের বই। দেখো, বইটি এরকম ধরনের দেখতে হয়। ক্লাস 5-এর সুব্রত দত্ত, লেখক সুব্রত দত্ত এবং জয়দীপ দাশগুপ্তর লেখা বইটি। খুব সুন্দর বই, বইটি আমি দেখেছি। ঠিক আছে, এইরকম ধরনের বইটি। ঠিক আছে, তোমরা পারলে এই বইটি একটু জোগাড় করে নিও, দেখে নাও ভালো করে। সুব্রত দত্ত গণিত পরিচয়। ঠিক আছে, তোমরা যে কোনো বুক স্টল থেকে পেয়ে যাবে বইটা। তো বইটা জোগাড় করে নিও। ঠিক আছে, আমরা কিন্তু নেক্সট ক্লাস থেকে আমরা এই সুব্রত দত্তের যে অনুশীলনীগুলো আছে সেগুলো স্টার্ট করবো। ঠিক আছে, তো ততদিন মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।